সম্ভব প্রিজমের প্রতিসংখ্য দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ কত। তো প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণের সূত্র হচ্ছে এই সূত্রটা, মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু সাইন এ বাই টু। এই ডেল্টা এমটা হচ্ছে কোথায় কি ন্যূনতম বিচ্যুতি কোণ, মিনিমাম, এমতে মিনিমাম বোঝাই। আমরা ওই সূত্র দিয়ে তাহলে এটা করে ফেলবো, সহজ জিনিস। তাহলে মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম এ প্লাস সাইন এ বাই টু দিয়ে এখানে মিউর মান √2 আর সাইন ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম থাকবে এর মান। আর সমবাহু ত্রিভুজ বললে তার মান প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক। আর এ হচ্ছে তোমার ত্রিভুজের এই কোণটা বা শীর্ষকোণটা। শীর্ষকোণ যেহেতু প্রত্যেকটা কোণে 60, তাহলে এটা কত হবে? 60ই হবে। তাহলে কত হবে? 60 হবে। 60/2 নিচে হবে সাইন 60/2 মানে কত? 30। এখন ক্যালকুলেশন সাইন 60 সাইন 30 মানে কত? হাফ। তাহলে এই হাফ স্ল্যাবের সাথে গুণ, তাহলে √2 বাই ইন্টু 1 হাফ এখানে হয়ে গেল ইকুয়াল টু, আর উপরে হয়ে গেল সাইন ডেল্টা এম প্লাস 60/2। এখন যদি এখানে বার করি এটা হয়ে যায় 1/√2, তাই তো? 1/√2 মানে কি দেখা যায়? সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু এটা সাইন ডেল্টা এম প্লাস 60/2। তাহলে এখানে সাইন সেম উঠে গেল, তাহলে ডেল্টা এম আর এই দুই এইখানে চলে আসলো, তাই তো? আর ডেল্টা এম প্লাস 60 ইকুয়ালটা লিখতে পারি 45 90, তাহলে অতএব ডেল্টা এম ইকুয়াল টু 30। ঠিক আছে। একইভাবে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া আছে 2 নম্বরে। প্রতিসরক কোণ, এটা প্রতিসরক কোণ বলতে কি বোঝায়? এ। তাহলে এটা এ, এটা হচ্ছে ডেল এম, এটা হচ্ছে কি প্রতিসংখ্যা। বের করা খুব সহজ না একদম, মানে এটা চাইছে, এটা চাইছে। তাহলে এখানে সাইন ডেল্টা এম হচ্ছে তোমার দেয়া আছে 30, এই হচ্ছে 60/2, আর হচ্ছে সেখানে সাইন 60/2 ইকুয়াল টু উপরে হয় 90/45। সাইন 45 কত হয়? 1/√2। 1 মুখস্থ থাকা লাগবে, কিন্তু ক্যালকুলেটর তার নাই। সাইন 30 মানে হাফ, তাহলে 1/√2 উল্টা গেলে 2/√2 ইকুয়াল টু √2। ব্যাস, √2 মানে হচ্ছে 1.4, এটা 1.44 এটা। তারপরে প্রিজমের প্রতিসরক কোণ এ দিয়ে আছে, এটা হচ্ছে কি মিউ দিয়ে আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ সেম অঙ্ক উপরে যেটা করলাম এটা। ঠিক আছে। ক্যালকুলেশন হচ্ছে এখানে আছে ক্যালকুলেশনটা একটু কি বের করার ব্যাপার আছে, এটা হাতে করা যাবে কিনা। যদি 21 20 21 আসলে হাতে করা যাবে। সো হাতে করার জন্য দেখি এটা ন্যূনতম বিচ্যুতি কোণ 1.48, উপরে হচ্ছে সাইন আর প্রিজম প্রতিসরক সাইন ডেল্টা এম প্লাস 60/2 বাই সাইন 60/2 মানে 30। তাহলে এখানে আছে হাফ এর সাথে মানে গুণ হবে, তাহলে কত হয়ে যায়? মানে 2 দিয়ে ভাগ হয়ে যায়। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1.48কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো এটাকে, 14কে ভাগ করলে হয় 7.74, এটা 0.74 ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস 60/2। এখন সাইন উঠানোর একটাই উপায়, ডেল্টা এম তো বের করতে চাই, তাহলে আমরা অবশ্যই সাইন উঠাতে হবে। সাইন উঠানোর একটাই উপায় এটাকে সাইনে প্রকাশ করা। এখন এটা সাইনের কোন মান? 0.74 দিয়ে কোনো তো সাইনের কোনো মান নেই, আছে? নাই। ক্যালকুলেশন তো মুশকিল, কিন্তু আমরা ক্যালকুলেট দিই নাই। আচ্ছা সাইন, আচ্ছা আমরা জানি 0.5 হয় কত? 30 ডিগ্রি। আর হচ্ছে 0.886 হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে। তাহলে 30 আর 0.45 হচ্ছে সাইন 45 হচ্ছে 1/√2। 1/√2 মান এর থেকে 30, এটাকে আমরা 45 60 45 বা 50 ধরতে পারি। ধরলাম এটা সাইন 50, যেহেতু 60ও হবে না, কারণ 60 হলে 86 হতে হয়। সাইন 50 ধরলাম, সাইন মানে এটা তোমাকে অ্যাজিউম ধরে কাজ করতে হবে। তো সাইন সেম উঠে গেল, এনে 2 দিয়ে গুণ করলে 100 ডেল এম প্লাস 60, অতএব ডেল এম ইকুয়াল টু
40, অর্থাৎ 40 কাছাকাছি অ্যান্সার বা 40 টাইপের একটা অ্যান্সার। এখানে 40 টাইপের কাছাকাছি, যে একদম একদম কাছাকাছি, আমি এটা ধরবো না, অনেক দূরে ধরবো, বললে এটা উত্তর হতে পারে। এটা আমরা দেখি এটা উত্তর হয়েছে কিনা। এটা কত? তিনের তিনের ডি, কোনোটিই নয়, কিছুই করার নাই। এটা উত্তর যখন দিয়ে আসতে হবে ওই সময়, কিন্তু এখানে উত্তর দিতে নেই, কোনোটিই নেই। যাক, এখানে কোনোটি না দিলেই ভালো, কিছুই করার নেই। তারপর হচ্ছে ন্যূনতম বিস্তৃতিকোণের সম্পর্ক কোনটা? ন্যূনতম বিস্তৃতিকোণ হইলে কি হয়? R1 = R2 হয়। R1 = R2 হয়। আর কি হয়? আরেকটা হাতে বি নাম্বার 4 বি। ঠিক আছে। একটি প্রিজম কোণ ন্যূনতম বিস্তৃতি কোণ কোণ 60-30 এ, আর হচ্ছে ডেলেম। আকৃতি ঠিক রেখে প্রতিসারক বাড়ালে, আকৃতি ঠিক রেখে প্রতিসারক কোণ মানে প্রতিসরাঙ্ক বলা হয়, মিউ বাড়ালে, মিউ যদি বাড়াই তাহলে ন্যূনতম বিস্তৃতিকোণ কী হবে? ন্যূনতম বিস্তৃতিকোণ আকৃতি ঠিক রেখে ন্যূনতম প্রতিসরাঙ্ক বাড়ালো, প্রতিসরাঙ্কের সাথে হচ্ছে প্রতিসরাঙ্কের সাথে আকৃতি ঠিক রেখে প্রতিসরাঙ্ক বাড়ালে, এটা প্রতিসরাঙ্ক যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ন্যূনতম বিস্তৃতি কী হবে? আচ্ছা, এটা দেখো, আমি এটা দেখি, এটা যদি 1.5 থাকে, 1.5 থেকে 2 হয়, 2 ছিল, 2 থেকে এই মানটা সবসময় কি হয়? sin 30 sin 60 এখান থেকে গুণ হয় না, মানে অর্ধেক হয়ে যায়। এটা যদি বাড়লে এইটাও হিসাবে এটার মান হচ্ছে বাড়বে, বাড়লে আর সাইনের মান বাড়া মানে হচ্ছে এটা মান বাড়া যদি বেড়ে যায় তাহলে সাইনের বেশি মান হচ্ছে কত? সাইন 1-এর থেকে বেশি হয় না কিন্তু, ঠিক আছে? সেখানে কি 1-এর থেকে বেশি না, কারণ সাইনের মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তো 1-এর কম হতে হবে অবশ্যই, ধরলাম 1-এর কমই হলো। 1-এর কম হলে কিন্তু সাইনের মান বাড়লে কি আস্তে আস্তে কিসের দিক যায়? 90-এর দিক যায়। সেখানে ন্যূনতম বিস্তৃতি মানও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ন্যূনতম মান বেড়ে যাওয়ার কথা হিসাবে আছে। কি দিছে? হ্যাঁ, কারণ এইটা যদি সাইনের মান 1-এর যত বাড়বে, তো এইটার মান যত বাড়বে তত কী হবে? যেমন 0.5 হলে হয় 30, 0.86 হলে কত হয়? 60, আবার 1 হলে 90। তাহলে কি হচ্ছে? এটার মান যত বাড়তেছে তত হচ্ছে সাইনের মানও, সাইনের ডিগ্রির মান বাড়তেছে। সো ডিগ্রির মান বাড়লে এখান থেকে এই মানটা বিয়োগ করলে তো ডেলেমের মানও কী হবে? বেশি হবে। সাইন 30 হলে ডেলেমের মান কম যত হইতো, সাইন 60 হলে তার ডেলেমের মান কি তার থেকে বেশি হবে। ন্যূনতম বিস্তৃতি বেড়ে, এক কথায় সমানুপাতিক বলে আমরা বলবো যে ন্যূনতম বেড়বে। দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? দুটি হেলানো সমতল দ্বারা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? স্বচ্ছ প্রতিসারক যে মাধ্যম তাকে হচ্ছে প্রিজম বলে, তাই তো? এটা হচ্ছে মূলত প্রিজমের সংজ্ঞা। ছোট প্রিজমের কোণ হচ্ছে, প্রিজম কোণ মানে এইটা মিউ দিয়ে আছে, প্রিজমের মধ্যে যে আলো ন্যূনতম বিস্তৃতি কত হবে? তাহলে এটাও তো একই রকম নিয়ম, কিন্তু এটা আসলে করা যাবে না হাতে। এটা কি হাতে করা যাবে? তার 6 ডিগ্রি বলে কোনো নেই। দেখো 2012 সালের 12 প্রশ্ন, সমস্যা নেই এগুলো। আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কি বলে? আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি মধ্যবর্তী কোণ। দেখো আপতিত রশ্মি কোনটা? একটা প্রিজমের মধ্যে এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর নির্গত রশ্মি এই প্রথমে এইভাবে যায়, তারপরে এখানে আবার বাড়বে, তারপরে এখান থেকে আবার হচ্ছে এই জায়গা থেকে আবার যায়, ঠিক আছে? এই কোণটা হচ্ছে নির্গত কোণ। নির্গত কোণ হচ্ছে R2, এটা হচ্ছে I2 থাকে, এখানে হচ্ছে R1 থাকে, এটা হচ্ছে I1, এখানে I1, এখানে হচ্ছে R2, সরি I1, এইটা হচ্ছে ভিতরে থেকে R2, আর এখান থেকে I2, I1 I2, এটা হচ্ছে বল এক নির্গত কোণ, কিন্তু এটা হচ্ছে এক প্রকার বিচ্ছিন্ন নির্গত কোণকে প্রতিসরণ কোণ, আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এই কোণটাকে বর্ধিত করা হয় তাদের বিচ্যুতি কোণ পাওয়া যায়, ঠিক আছে? এটা আমরা বিচ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ বলবো, বিচ্যুতি কোণ, ঠিক আছে?
তো প্রিজম কোণ এ হলে ন্যূনতম বিচ্যুতিকোণ সূত্র জানি আমরা সূত্র এটা। তারপর হচ্ছে আলোক রশ্মির দুটি মাদের বিভক্তি লম্বভাবে আপতিত হলে গতিপথ কি হয়? দুটি মাদের বিভক্তি হলে লম্বভাবে পড়লে কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। কারণ হচ্ছে ওইভাবে যেভাবে আছে ওইভাবেই চলে আসবে, ঠিক আছে, লম্বা 90 ডিগ্রি হিসাবে। রংধনু সৃষ্টির ক্ষেত্রে পানির কণাগুলো কিভাবে কাজ করে? পানির কণাগুলো প্রত্যেকটা লেন্স হিসাবে কাজ করে। হ্যাঁ, লেন্স না, প্রিজম হিসেবে কাজ করে। কারণ হচ্ছে এই জন্য রং দেখায়, কারণ প্রিজম কি করে, একটা আলোকে অনেকগুলো ইস্যুতে বিভক্ত করে, আর এই জন্য হচ্ছে অনেকগুলো রঙের দেখা যায়। তো যেহেতু রংধনুতে অনেকগুলো রং হয়, সেহেতু প্রিজমের কাজ করে। হ্যাঁ, ওইভাবেই থাকে মূলত আরও অনেক রং থাকে, কিন্তু ওই রঙগুলো স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, ওই 7টা রং। প্রিজম একটি সরু প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি এত বিচ্যুতি, এই প্রিজমের কোণ, তোমার বোঝা যাচ্ছে অনেক আগের কোশ্চেন। তবে এই ক্ষেত্রে যে এই টাইপের প্রশ্নগুলো তোমার অবশ্যই তো একবার মাথায় দেখে রাখতে পারো, 10 ডিগ্রি মুখস্থ রাখিস নাই। বিচ্যুতি কোণ এবং আপতিত রশ্মি, এই লেখচিত্র কেমন, এটাও বিচ্যুতি আর হচ্ছে লেখচিত্র। আপতিত রশ্মি আমরা জানি আপতন কোণ যত বাড়তে থাকে বিচ্যুতি কোণ তত কি হয়, তত হয়। প্রথমে আপতন যত বাড়তে থাকে বিচ্যুতি কোণ তত বাড়তে থাকে। এক সময় আপতন কোণ বাড়ার সাথে সাথে বিচ্যুতি কোণ কমে থাকে। প্রথমে আপতিত রশ্মি, এটা চিত্র হলো সমানুপাতিক মতোই, বিচ্যুতি কোণ আসলে বিচ্যুতি কোণ সমানুপাতিক আসলে। 13C ব্যস্ত দিয়েছে। আপতিত কোণ যত বাড়তে থাকে বিচ্যুতি কোণ তত, এটা কি না, ঠিক আছে তো বাড়ছেই তো, এই যে আপতিত কোণ দিকে বাড়তেছে, বিচ্যুতি কোণ বাড়তেছে। দেখো আপতিত কোণ যত এদিকে যাচ্ছে না, আমি তখন এখানে আপতিত কোণ যত বাড়ছে না, আপতিত কোণ যত বাড়তেছে, এটা তো ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এটা ব্যস্তানুপাতিক বোঝাই। আপতিত কোণ যত বাড়তেছে বিচ্যুতি কোণ তত উপর থেকে নিচে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ঠিক আছে। তারপরে একটা সূত্র আছে এইটা, প্রিজম কোণ না, এটা 2 নম্বরটা, এটা হচ্ছে বিচ্যুতির সূত্র। এখান থেকেও বলা যেতে পারে বিচ্যুতি, এখানে অবশ্য প্রিজম কোণের সূত্র দেওয়া আছে, প্রিজম কোণের সাথে সমানুপাতিক। আচ্ছা, এটা গেল একদম সহজ। এগুলো সাধারণত এখান থেকে একদমই ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই যে এইটা, এই সূত্র অঙ্কগুলো একদম সহজ, মানে এইটাই তোমাকে একদম সহজ মান দিয়ে দেবে। তো এটা এক একটা মানে প্রত্যেকটা যায় অঙ্ক কিন্তু কোনটা পড়তেছে এটা কিন্তু বোঝা কিন্তু খুব সহজ। আচ্ছা, এই অধ্যায় এটাও সহজ। উত্তর লেন্সের 20 সেমি একটি বস্তু রাখা হলে লেন্সের বিপরীত পাশে এত দূরে বস্তুটি বাস্তব বিম্ব দেখা গেলে বস্তুটির ফোকাস দূরত্ব কত? উত্তর লেন্সের সামনে রাখছি, লেন্সের বিপরীত, তাহলে এটা সূত্র হচ্ছে 1/f = 5